আমাদের স্বাধীনতা অর্জনের 50 বছর পূর্ণ হয়েছে 16 ডিসেম্বর। বাংলাদেশের ইতিহাসে সেই উজ্জ্বল দিন, যেদিন এক দীর্ঘ রক্তক্ষয়ী জনযুদ্ধের অবসান করেছিল আমাদের চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে। আমাদের বীর মুক্তিযোদ্ধারা হটিয়ে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীকে। অবশ্য 9 মাসের সেই যুদ্ধে তারা হত্যা করেছিল এদেশের 30 লাখ মানুষকে, সম্ভ্রম হারাতে হয়েছিল 2 লাখ মা বোনকে। গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেসব শহীদের আত্মদানের ইতিহাস। স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার ডাকে সর্বস্তরের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ এগিয়েছে অনেক। বিভিন্ন ক্ষেত্রে বলার মতো অর্জন রয়েছে আমাদের। এসব অর্জন ঘিরে আমরা উৎসব করব। একই সাথে পেছন ফিরে তাকাতে হবে, নির্মোহভাবে আত্মজিজ্ঞাসা করাও প্রয়োজন। বিজয়ের 50 বছর উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান অদম্য বাংলাদেশ। সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি এস.এম. আকাশ। আর এই অনুষ্ঠানে আমরা পেয়েছি 2 জন বীর মুক্তিযোদ্ধাকে, যাদের কাছে জানতে চাইব তাদের যুদ্ধদিনের কথা, তাদের স্বপ্নের কথা, জানতে চাইব স্বপ্ন বাস্তবায়নে আর কি করা প্রয়োজন। রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এম হারুনা রশিদ, বীর প্রতীক এবং মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনাপ্রধান। আমাদের সাথে রয়েছেন মঞ্জুলা আহসান খান, বীর মুক্তিযোদ্ধা এবং রাজনীতিক। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। লেফটেন্যান্ট জেনারেল এম হারুনা রশিদ, আপনাকে দিয়ে শুরু করি আলোচনা। আপনি যতদূর জানেন যে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যুদ্ধ করেছেন, জীবনের অনেক ঝুঁকি নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে হটিয়ে দিয়েছেন। অনেক বীরত্বের কাহিনী আছে। আমাদের দর্শকদের জন্য এই 50 বছরে এসে আমাদের নতুন প্রজন্ম তো এগুলো জানতে চায়। তাদেরকে যদি একটু বলেন সেই দিনের 2-1টা যুদ্ধের কাহিনী যদি একটু আমাদের শোনান। ধন্যবাদ আপনাকে। আসলে মুক্তিযুদ্ধ শুধুমাত্র 16 ডিসেম্বর থেকে 25শে মার্চ থেকে শুরু করে 16 ডিসেম্বর না, মুক্তিযুদ্ধের ইতিহাস আরও একটু দীর্ঘ। সেই 1948 সালে যখন বাংলা ভাষা নিয়ে আন্দোলন শুরু হয়, সেখান থেকে শুরু করে 1971-এর 25শে মার্চ পর্যন্ত একটা ইতিহাস আছে, দীর্ঘ সংগ্রাম। আবার 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর 1971। এবং এই 26শে মার্চ থেকে শুরু করে 16 ডিসেম্বর 71-এ যে 266 দিন, এই 266 দিনের ঘটনা তো আর 10 মিনিটে বা 5 মিনিটে বলা যাবে না, এটা যে অসম্ভব ব্যাপার। তবে এখানে আপনি যেভাবে বলেছেন যে বাংলাদেশ অনেক দূর অগ্রসর হয়েছে, আপনাদের অনুষ্ঠানের নাম অদম্য বাংলাদেশ। সত্যিকার অর্থে পৃথিবীর কাছে প্রমাণ করে দিয়েছি যে আমরা অদম্য। আপনি হয়তো জানবেন যে প্রথম বিশ্ব ব্যাংকের যে অর্থনৈতিক রিপোর্টটা হয়েছিল 72-এর দিকে, সেখানে বলেছিল যে বাংলাদেশ টিকবে না, কারণ এটার অর্থনৈতিক কোনো সম্ভাবনাই নাই। তো সেখান থেকে আজকে আমরা উন্নয়নশীল দেশে গিয়েছি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। পৃথিবীতে বলতে গেলে যে এখন অর্থনৈতিক দিকে প্রথম 20-এর মধ্যে আছে, এটা হয়তো আরও উন্নতিতে হবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে যে অদম্য বাংলাদেশ হিসাবেই আমরা প্রমাণ করেছি। মুক্তিযুদ্ধ একটি যুদ্ধ বলেন, সেটা হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণের যুদ্ধ। এটা এই জন্য বলছি, আমরা যেদিন বিদ্রোহ ঘোষণা করি, অর্থাৎ 27শে মার্চ সকাল 8:30 ঘটিকায় পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে আমরা যখন মুক্তিযুদ্ধে যোগ দিলাম, তখন তো আমাদের সাথে জনগণ ছাড়া আর কেউ ছিল না। জনগণকে নিয়ে আমাদের সাথে শুরু হয়েছে। এবং আমার কাছে সেই দিনটি এখনও আমার স্মৃতিতে উজ্জ্বল, একেবারে জ্বলজ্বল করে। কারণ যখনই আমরা জয় বাংলা স্লোগান দিলাম, আমরা কিন্তু একটা গুলিও ফুটাইনি, আমরা একজন পাকিস্তানিকে মারিনি, সবাইকে। কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না, এই যে 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে হাজার হাজার বাঙালি আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সেই তৎকালীন ওয়াবদা গেস্ট হাউসের সামনে জড়ো হয়ে গেল। এমন ভিড় হলো যে ভিড় ঠেলে কোথাও যাওয়া যাচ্ছে না, এবং সবাই অভিনন্দন জানাচ্ছে। আবার তার সাথে আবার সবাই ছোট কিছু খাওয়া ঘর যা আছে, কেউ বিস্কিট, কেউ নাড়ু, কেউ এটা নিয়ে আসছে, এটা খান, এটা খান। তো সেই যে
জনগণের সাথে সম্পৃক্ততা মানে হলো, সেখানে তো আমরা সেনাবাহিনী তারা জনগণ এই ভেদাভেদ ছিল না। পার্থক্যটা একেবারে নিমেষেই মিলে গেল। তারপরে 9 মাসের যুদ্ধে আমাদের সাথে ছিল ছাত্র, আমাদের সাথে ছিল কৃষক, আমাদের সাথে ছিল রাজনীতিবিদ, আমাদের সাথে ছিল কি বলে প্রফেশনাল, মানে সব স্তরের লোকজন আমাদের কাছে আসছে। আমাদের অ্যাডভান্টেজটা ছিল যেহেতু আমরা পাকিস্তান আর্মিতে প্রশিক্ষণে মানে প্রাপ্ত ছিলাম, আমাদের কাছে অস্ত্র ছিল, তো আমরা সেই ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকাটা নিয়েছি এবং প্রশিক্ষণের ভূমিকা নিয়েছি। সেই সাথে সাথে আমাদের যে প্রতিরোধ যুদ্ধটাও শুরু হয়ে যায়। তো আমরা ব্রাহ্মণবাড়িয়াতে বিদ্রোহ করার পরে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা 13ই এপ্রিল পর্যন্ত ছিলাম। 13 এপ্রিলে আমাকে আমার কোম্পানি নেওয়ার দায়িত্ব দেওয়া হলো ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণে আখাউড়ার গঙ্গাসাগর হচ্ছে রেল লাইনে এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সড়কে উজানিসার এই লাইনে একটা প্রতিরক্ষা নেওয়ার জন্য, যাতে পাকিস্তানিদের অগ্রযাত্রা ব্রাহ্মণবাড়িয়ার দিকে প্রতিহত করা হয়। তো 13 তারিখ রাত্রে আমি সেখানে চলে যাই। কিন্তু আমি গিয়ে যখন সেখানে পৌঁছি তখন ধরেন রাত 12:30 1টা এরকম হবে। কিন্তু আখাউড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত গিয়ে যখন আমরা পৌঁছলাম তখন আমরা শুনতেছি গোলাগুলির আওয়াজ হচ্ছে, তার মানে যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। তো তখনই ওখানে যাওয়ার পরে আমাদেরকে মানে আমন্ত্রণ জানালো তৎকালীন সময় ওখানকার একজন ছাত্র নেতা জনাব ইসাক, উনি কিছু অর্গানাইজ করেছিলেন। তার মধ্যে প্রধান মুখ্য ছিল তৎকালীন সময়ের ইপিআর, কিছু মুজাহিদ এবং কিছু ছাত্র। তারা মিলে গঙ্গাসাগর যে নদীটা আছে সেই নদীর পাড়ে একটা প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষুদ্র ব্যবস্থা শুরু করেছে এবং ওই দিন সন্ধ্যায় পাকিস্তানিরা সেই প্রতিরক্ষার সম্মুখীন হয়েছে। আচ্ছা, তো তার মানে আমার জন্য দাঁড়ালো যে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে প্রতিরক্ষা অবস্থানকে শক্ত করতে হবে, কারণ এই দুর্বল প্রতিরক্ষা পাকিস্তানিরা যে কোনো সময়ে ভেঙে ফেলতে পারে। তো দুঃখের বিষয় সেদিন রাত্রে আমাদের খাওয়া পাইনি, কারণ আমরা ব্রাহ্মণবাড়িয়া ছেড়েছে ধরেন সন্ধ্যে 7টা 7:30টার দিকে, আমরা আখাউড়া গিয়ে পর্যন্ত পৌঁছতে প্রায় রাত 1টা বেজে গেল। সেখান থেকে তড়িঘড়ি করে আমাদের তো কিছু ভূমি সম্বন্ধে জানতে হবে, অবস্থা সম্বন্ধে জানতে হবে, সেগুলিকেও কম্প্রোমাইজ করে আমরা ওই রাত্রেই প্রতিরক্ষা অবস্থানে যাওয়ার একেবারে কি বলবো অদম্য সাহস নিয়ে যাবই আমরা, যেভাবে হোক আমরা প্রতিরক্ষা অবস্থানে পৌঁছাবো। তো এর মধ্যে গোলাগুলি হচ্ছে, পাকিস্তানিরা গোলাগুলি করতেছে, আমাদের যারা ছিল তারা করছে। তো আমাদের ইপিআরের সৈন্যরা যখন আমাদেরকে দেখলো তারা স্বাভাবিকভাবে খুব উৎসাহিত আরো উজ্জীবিত জোর দিয়ে গেল। আমরা মোটামুটিভাবে বলতে গেলে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সেটাতেই জোরদার করলাম, কারণ না দেখে তো কিছু করা যাবে না, সেটাকেই জোরদার করলাম। এবং সকাল হতে হতে পাকিস্তানিরা বুঝে গেছে যে এই প্রতিরক্ষা ব্যবস্থা রিএনফোর্সড হয়ে গেছে রাত্রের মধ্যে, তখন তাদের যে কার্যকলাপ তারা এটা বাড়িয়ে দিল। তো যাই হোক, আমরা 13 তারিখ রাত্র থেকে শুরু করে 14 তারিখ সারা দিনের মধ্যে আমাদের প্রতিরক্ষা অবস্থানটাকে পুনর্গঠন করে সেই বিডিআর, মুজাহিদ, বাংলাদেশের সেনাবাহিনীর যে অংশ সব মিলে আমরা একটা মোটামুটিভাবে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুললাম। তো পাকিস্তানিরা বুঝতে পেরেছে যে আমাদেরকে সময় দিলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার হবে। তো তারা করলো কি 15 তারিখ সকালবেলা আমাদের যে আপনার সেই ভূগোল সম্বন্ধে জ্ঞান আছে কি জানি না, গঙ্গাসাগর যে বাজারটা, গঙ্গাসাগর বাজারে ছিল পাকিস্তানিদের অবস্থান, আর গঙ্গাসাগর বাজারের উত্তরে অর্থাৎ রেল ব্রিজের উত্তরে আমরা দক্ষিণ দিকে মুখ করে আমাদের অবস্থান, এবং নদীটা পূর্ব দিকে গিয়ে আমাদের দিকে ভিতরে এসে তারপরে বর্ডার দিকে গেছে। তো সেখানেও আমাদের অবস্থান ছিল। তো তারা পূর্ব দিক থেকে আমাদের আক্রমণটা পরিচালনা করেছে। একটা ছিল যে খালটা, সেই খালে পানি ছিল হয়তো ধরেন 3 ফুট থেকে 3.5 ফুট বা 4 ফিট হবে, কিন্তু পাকিস্তানিরা তখনও ওই পানি পার হওয়ার মতো প্রশিক্ষণ তারা তখনও পায়নি, মানে যে ইউনিটটা চেষ্টা করতেছিল। তো পানি পার হয়ে যখন আসতে গেছে তখন আমাদের সৈন্যরা সুযোগ বুঝে মানে তাদের উপর যা যা করা সেটা করতে পেরেছে। কিন্তু আমাদের কাছে কোনো আর্টিলারি ছিল না বা কোনো ইনডাইরেক্ট ফায়ারের কোনো যন্ত্র ছিল না, কিন্তু পাকিস্তানিরা প্রচণ্ড রকমের আর্টিলারি গোলা দিয়ে আমাদেরকে
হটাবার চেষ্টা করেছে। সৌভাগ্যক্রমে সকাল 8:30 9টা পর্যন্ত যুদ্ধ করার পরে তখন দেখলাম পাকিস্তানিরা আস্তে আস্তে সরে গেল। কিন্তু সরে গেলেও তাদের যে ইনডাইরেক্ট ফায়ার সেটার ইন্টেন্সিটি কমতেছে। ইন দ্য মিন টাইম আমাদেরও কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে। তো যাই হোক, সংক্ষেপে যেটা বলি, 14 তারিখে এটা ফেল করলো। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে 14 তারিখে ফেল করা মানিয়ে না যে এটা শেষ, এটা আবার পুনরায় হবে। কারণ এটা আমরা এই গত 12-13 দিনে দেখেছি পাকিস্তানের একটা না হলে আরেকটা, একটা না হলে একটা, মানে একটার পর একটা করতেই থাকবে। তো সেটার জন্য আমরাও চেষ্টা চালালাম যতটুকু সম্ভব আরও শক্তিশালী হওয়ার জন্য, ট্রেঞ্চ খোঁজার জন্য, ওয়েপন জায়গা মতো লাগানোর জন্য। তো এখানে আমি যেটা বিশেষভাবে উল্লেখ করতে চাই, আমাদের এই যুদ্ধটা যখন চলছে, মানে গোলাগুলি, আর্টিলারি ফায়ার, আমাদের পক্ষ থেকে ফায়ার, তখন অসংখ্য ভলান্টিয়ার এই যুদ্ধে যাওয়ার জন্য পিছনে প্রেশার দিচ্ছে। তাদের কাছে কিন্তু অস্ত্র নাই, সাধারণ মানুষ, সাধারণ মানুষ। তো কিছু কিছু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় ঢুকে গেছে। সে যাকে পেয়েছে একটা ট্রেন্সের মধ্যে ঢুকে বললো, ভাই আমি আপনার সাথে আছি, যুদ্ধ করব। এরকমভাবে হয়েছে। তো তাদের মধ্যে কিছু কিছু আহত হয়েছে, কিছু শহীদ হয়েছে। সত্যিকার অর্থে বলতে গেলে আমরা তাদেরকে জানি না। আপনি হয়তো বুঝতে পারবেন তৎকালীন সময়ে যারা এই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল তারা নিজের পরিচয়টা গোপনে রেখেছিল, অর্থাৎ ছদ্মনামে গিয়েছিল। তোমার নাম কি? মিন্টু। তোমার বাড়ি কই? চট্টগ্রাম। বস, এতটুকু, তার বেশি কিছু জানি না। তো সে যখন মারা যায়, তাকে যে আমরা সরাই নিয়েছি যে এই মিন্টুর কবর কোথায় বা মিন্টুটা কে, সেটা কিন্তু আমরা জানি না। এই কবরগুলি এখনও কিন্তু আছে আখাউড়া চেকপোস্টের পাশে, সেই কবরগুলি বাংলাদেশে স্থানান্তরিত হয়নি। 15 তারিখ পূর্ব দিক থেকে গেল, 16 তারিখ পশ্চিম দিকে হলো একই সময়ে। সৌভাগ্যক্রমে পশ্চিম দিকটা ছিল নিচু ভূমি, জলাভূমি। তো পূর্ব দিকে তারা নদী ক্রস করতে পারে নাই, পশ্চিম দিকে দূর থেকে তারা নদী ক্রস করে যখন আসতে গেছে তখন দেখতেছে জলাভূমি। এবং সেটা আমাদের পক্ষে, মানে ডিফেন্সের পক্ষে। এবং সেখানেও আমরা 10টা পর্যন্ত ফাইট করার পরে পাকিস্তানিরা উদ্যোগ করলো, তাদের ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। তো দুইটা আক্রমণ প্রতিহত করার পরও এখন তো বুঝতে পারতেছে এখন আরও শক্তিশালী কিছু হবে, কিন্তু আমাদের ধারণা ছিল না কি হবে। তারা 18 তারিখ সকালবেলা একবারে সূর্য, মানে তখন আলো হয়েছে, আলো হওয়ার সাথে সাথে আমরা দেখলাম কিছু পাকিস্তানি হেলিকপ্টার আমাদের পিছনে নোয়াবাদী বলে একটা গ্রাম আছে, নোয়াবাদী গ্রামে নামতেছে। তখন বুঝলাম যে এখন আক্রমণটা আসবে নোয়াবাদী গ্রাম থেকে, কারণ পিছনে তারা ট্রুপস নামাচ্ছে, যাচ্ছে। কিন্তু আমাদের তখন মানে বিমান বিধ্বংসী কোনো কিছু নাই, আমরা খালি এলএমজি আসি, তারা এলএমজি উপর দিয়ে ফায়ার করে আসে। তো ধরেন 7:30 পৌনে 8টার দিকে তারা সামনের থেকে যে প্রেশারটা সেটা রাখলো, এবং সেই সাথে পিছনের থেকে যে আক্রমণটা সেটা হলো। তো আমার প্রতি আমার সেক্টর কমান্ডার ছিলেন তখন মেজর খালেদ মুশারফ, পরবর্তীতে জেনারেল খালেদ, উনি যখন ভিজিটে আসছিলেন তখন বললো যে আমরা লাস্ট ম্যান লাস্ট বুলেট ফাইট করব না, কারণ আমাদের অনেক দিন যুদ্ধ করতে হবে। কাজেই যতটুকু সম্ভব পাকিস্তানিদের যতটুকু ক্ষতি করা যায় ক্ষতি করার পরে নিজের ক্ষতিটা সেভ করে আমাদেরকে উইথড্র করতে হবে। তো এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে না, এখন আর থাকা যাবে না, কারণ সামনের প্রেশার পিছনের প্রেশার ক্ষতি বেশি হবে। তখন আমি উইথড্র করার জন্য আমার কোম্পানিকে নির্দেশ দিলাম। তো আমার কোম্পানিটা ছিল রেল লাইনের পূর্ব পাশে একটা প্ল্যাটুন, পশ্চিম পাশে আরেকটা প্ল্যাটুন, আর নোয়াবাদীর পূর্ব পাশে অর্থাৎ রেল লাইন বরাবরে আরেকটা প্ল্যাটুন। আমাদের যে কৌশল সেটা হচ্ছে সামনের লোক পিছনের কভারিং ফায়ারের মধ্যে উইথড্র করবে। তো ওইটা করতে গিয়ে সামনের যে ডানরা প্লেটুন, সেই প্লেটুনে একটা এলএমজির গ্রুপ, 2 জন থাকে, এলএমজি গ্রুপ শহীদ হলেন, কারণ পাকিস্তানিরা যে রকেট লঞ্চার ফায়ার করেছে তাতে সেই এলএমজি গ্রুপটা ধ্বংস হয়ে গেছে। তার পূর্ব পাশে আরেকটা এলএমজি গ্রুপ ছিল 100 গজ দূরে, সেটা হচ্ছে সিপাহী মোহাম্মদ মোস্তফার। তো ওই প্লেটুন যখন উইথড্র করে আসতেছে, তা মোস্তফার টাউন ছিল প্রথম উইথড্র, তারপরে
ডান দিকেরটা করবে, তারপরে পিছনেটা করবে। মোস্তফার সেকশন কিন্তু উড্র করে গেছে, কিন্তু ডান দিকের সেকশন যখন আসতেছে তখন মোস্তফা ফায়ার করতেছে, তখন ওরা বারবার বলতেছে তুমি ফায়ার বন্ধ করো আমরা যাব। তখন ও বললো কি আমি পিছন দিকে ফায়ার করি, তোমরা সামনে দিয়ে যাও। সে কিন্তু আসলো না। আমার কাছে যখন খবর আসলো তখন আমি তাকে রানার পাঠালাম যে আমরা উড্র করতেছি, তুমি চলে আসো। তখন সে আমাকে বললো যে আমি যদি উড্র করি তাহলে আপনার পিছনের যে সৈন্য সংখ্যা আছে তা কেউ যেতে পারবে না, কারণ আমার পজিশনটা এমন যে আমি যদি এখান থেকে উড্র করে যাই তাহলে তারা কেউ যেতে পারে না, আপনারা সবাই নিরাপদে উড্র করেন, আমি যদি শেষ পর্যন্ত পারবো, না পারলে। তার একার সাহসের কারণে এবং সে যে পদক্ষেপটা নিয়েছে তার কারণে পাকিস্তানের অ্যাটাক 40 মিনিট বিলম্বিত হলো, এবং এই 40 মিনিট বিলম্বের কারণে আমার কোম্পানির বলতে পারবো 95 to 96% পর আমরা অর্গানাইজভাবে ড্র করে আমাদের যে নির্ধারিত কি বলে পিছনের যে জায়গা যেটাকে বলে আরবি, সেই আরবিতে আমরা পৌঁছাতে পারলাম। কিন্তু পাকিস্তানের আমরা যখন উড্র করলাম তখন তারা করলো কি আক্রমণটাকে হল্ড করে পিছন দিক থেকে একটা স্পেশাল স্কোয়াড পাঠিয়ে মোস্তফার ট্রেঞ্চটাকে ধ্বংস করেছে। এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে তাকে বাংলাদেশের সবচেয়ে কি বলবো উঁচু যে বীরত্ব, বীর শ্রেষ্ঠ তাকে উপাধি দিয়েছে। তো আমার অত্যন্ত গর্বের যে আমি সেই যুদ্ধে নেতৃত্ব দিতে পেরেছিলাম এবং মোস্তফা আমার কোম্পানির এই সদস্য ছিল। তো এখন আমরা যখন সেই স্মৃতিগুলি দেখি, এই যে সামান্য একজন সৈনিক সে কতটুকু আত্মত্যাগ করে এই দেশের জন্য তার কত বড় ত্যাগ এবং কত বড় সাহসিকতা। সে জানতেছে, দেখতেছে যে পাকিস্তানিরা আক্রমণে আসতেছে, তারপরে সে বলতেছে না আমি এখান থেকে উড্র করব না, আপনারা সেফ উড্র করেন, আমি আপনাদের নিরাপত্তা দিচ্ছি। জি, মঞ্জুল হাসান খান, আপনার কাছেও জানতে চাই যে আপনার সেই যে 50 বছর আগে যে সেই স্মৃতি অবশ্যই মনে পড়ছে আজকে সেই 50 বছর পরে এসে, যে আমরা বিজয়ের যে বিজয় দিবস, মহান বিজয় দিবসের প্রাককালে আপনি কিভাবে সেই দু একটা স্মৃতি যদি আমাদেরকে শোনান। 25শে মার্চে রাতে তো গণহত্যা শুরু হলো। তার আগে আমার এক আত্মীয় ছিলেন মেজর আজাদ, বিডিআরে পোস্টেড ছিলেন। উনি 7ই মার্চে, ওনাদের পজিশনটা তখন ফিল্ডে রাখা হয়েছিল, 7ই মার্চে উনি আমাকে ফোনে জানালেন যে 7ই মার্চে তো বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে দিবে, তা আমরা এখানে রিভল্ট করব। তা আমি, আমার চাচা ছিলেন পরে মেজর জেনারেল এনাম, ওনার সাথে কথা বললাম এবং আমি বললাম যে 7ই মার্চে তো বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেবে না, তিনি আগাম কিছু কথা বলবে প্রস্তুতি রাখার জন্য। তা আমি ছুটে গেলাম মোটরসাইকেল নিয়ে, আমার চাচাকে নিয়ে, ওনাকে ওখান থেকে ফিল্ড থেকে দূরে ডেকে নিয়ে এসে তাকে বোঝানো হলো, অনেক কষ্ট বোঝালাম। তারপর 25শে মার্চ সন্ধ্যার দিকে আমি ওই বিডিআর কোয়ার্টারে ওনার সাথে দেখা করতে গেছি। ওনাকে বললাম যে মানে আপনি প্রস্তুতি রাখেন, আমার মনে হয় কালকে একটা ঘটনা ঘটবে। বলে যে না না, এটা কম্প্রোমাইজ হয়ে যাবে। তখন একটা কিন্তু কম্প্রোমাইজ হবে, নেগোসিয়েশন চলছিল, কম্প্রোমাইজ হবে এরকম সবাই আশা করছিল, ধারণা করেছিল। তো উনি কিছুতেই তো রাজি হলেন না। তা আমি তখন চলে আসলাম। আমি তখন ইন্টারকন্টিনেন্টাল শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, তখন তো বাইরে থেকেও ট্রেড ইউনিয়নের লিডার হতে পারতো। তো ওখানে চলে আসলাম। নামার সময় আমি সিঁড়ি দিয়ে আমার ওই ভাইয়ের ওখান থেকে নামার সময় ওখানে দেখলাম যে মানে জেসিও, বিডিআর এর জেসিও, তারা উপরে উঠছে। আমার একটু সন্দেহ হলো, তা আমি এসে আবার ফোন করলাম আমার ভাইয়ের কাছে। উনি বললেন যে তুমি তো ঠিকই ধরেছ, এদের তো ডিজার্ম করে ফেলেছে। তখন
আমি তো বুঝলাম যে ঘটনা ঘটতেছে। এর মধ্যে আমাকে হোটেলের মধ্যেই আমি বসে আছি, ওখানে আমাকে জানালো যে ইয়াহিয়া খান গাড়ির সামনের লাইট বন্ধ করে সে চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। একটু পরে আবার কয়েকজন এসে জানালো, ভুট্টো ওই হোটেলে ছিল তখন, নেগোসিয়েশনের সময় এখনো ছিল, সে জানালো যে ভুট্টো পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ পরে ওরা জানালো যে আমরা ইন্টারকন্টিনেন্টালের সামনে আমরা বাংলাদেশের পতাকা তুলেছিলাম, সেই পতাকাটা ওরা নামিয়ে ফেলেছে, এবং তার পরপরই আর্মির একটা ট্রাক ঢুকেছে। আমাকে তখন হোটেলের ইয়েরা জোর করে চ্যাং দোলা করে আমাকে বের করে দিল। আমি তখন আরেক রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে বের হলাম। রাস্তায় দেখি ব্যারিকেড, মানে বাংলাদেশের মানুষ কিরকম সজাগ দেখেন। তখনও তো ট্যাঙ্ক মুভমেন্ট শুরু হয়নি। আমি ওই 50cc মোটরসাইকেল তো হালকা, আমি লিফট করে করে ব্যারিকেডগুলি ভেঙে আমি বাসায় পৌঁছে গেলাম। বাসায় পৌঁছে যে ওখানে ডক্টর ফজলে রাব্বি শহীদ হয়েছেন পরে, ওনার টেলিফোন পেলাম। উনি জানালেন যে ট্যাঙ্ক শহরের দিকে যাচ্ছে। ওই টেলিফোন রাখতে রাখতেই দেখি ট্যাঙ্কের গুলি, ট্যাঙ্কের গুলি, মর্টার আসছে, মর্টারের শেল এসে আমাদের বাসায় পড়ছে। আমাদের বাসাটা ছিল রাজারবাগ পুলিশ লাইনের পাশে, শান্তিনগর চামিলিবাগ, সেখানে আমরা ছিলাম। সেখানে ওই পুলিশ লাইনে আক্রমণ হলো, ওখানে লেজার বুলেট যাচ্ছে, একদম আলো হয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে। বহু পুলিশ হতাহত হলো, এবং পুলিশরা অনেকেই যারা আহত হয়েছিল, নড়াচড়া করতে পারে, তারা এসে আমাদের পাড়া দিয়ে আসলো। অনেকে আমার বাসায় আশ্রয় নিল। আমার দোতলায় আমার ঘরে আমি থাকতাম, তখন আমার বিয়ে হয়নি, তো দোতলায় ছিলাম। দোতলায় থেকে ওখান থেকে আর পুলিশের রাইফেল নিয়ে আমরা গুলি চালালাম। আচ্ছা। ওখান থেকে এত দূর থেকে 303 রাইফেল দিয়ে কি হবে? কিছুই না। তারপরে কি করলেন, মানে আপনি গেরিলা যুদ্ধে কখন গেলেন? তারপরে আমার তো হচ্ছে বিয়ের তারিখ ছিল, বিয়ের তারিখ হয়েছে, কিন্তু বিয়ের মধ্যে তো পটকা না হয়ে গোলাগুলি শুরু হয়েছে। তখন আমি পার্টির আমাদের নেতা ছিলেন জ্ঞান চক্রবর্তী, উনি একটা চিঠি দিলেন, বললেন যে, আমাকে বললেন যে আমি যেন তাড়াতাড়ি ওই আমার কুরিয়ারের সাথে একটা নির্দিষ্ট জায়গায় চলে যাই, সামান্য কাপড় চোপড় নিয়ে। তো আমি তো সামান্য কাপড় চোপড় নিলাম। সঙ্গে আমার চাচা একটা ডিমোলিশনের বই দিয়েছিলেন, ওটা আমি নিলাম আর কি, আর্মির। আরেকটা হচ্ছে উনি আমাকে একটা লোডেড রিভলভার দিয়েছিলেন। আচ্ছা। উনি বললেন যে আমাদের তো বয়স হয়ে গেছে, ফ্যামিলি কি হবে জানি না, ধরে নিয়ে যাবে নাকি, আমি তো ক্যান্টনমেন্টে থাকি, তো তোমাকে এটা দিলাম, আমার কন্ট্রিবিউশন লিবারেশন স্ট্রাগলে। দেখেন কি ফিলিংস তখন মানুষের। তো সেই রিভলভার নিয়ে একটা লুঙ্গি, একটা শার্ট, লম্বা শার্ট, আর মাথায় একটা কিস্তি টুপি, সাদা কিস্তি টুপি দিয়ে, রিভলভার নিয়ে ওটার উপরে কিছু শাক টাক দিয়ে বাসা থেকে না বলে আমি রওনা হয়ে গেলাম। আমি অবাক হয়ে যাই যে কিভাবে পারলাম। ওই রাস্তা দিয়ে আমরা রাইফেল কাপড়ে মুড়ে রাইফেল পাঠিয়েছে বাড্ডার দিকে। তো এটা কিভাবে পারলাম আমার খুব মানে অবাক লাগে আর কি। ওর মধ্যে আর্মির মধ্যে দিয়ে, আর্মি সব পাহারা দিচ্ছে, তার মধ্যে দিয়ে আমি রাস্তা দিয়ে ক্রস করলাম, ইয়েতে দিয়ে, ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে আমি, আর্মি একবার থামালো, তারপর আবার ছেড়ে দিল। আমি চলে গেলাম ওখানে, নৌকা নিয়ে চলে গেলাম বহুদূর যেয়ে, তারপর ওখান থেকে কিছুক্ষণ হাঁটলাম। তারপর দেখি ব্রাহ্মণবাড়িয়া গোলাগুলি হচ্ছে, তখন ওনারা করছে যুদ্ধ। খালেদ মোশাররফ আমার দেশের মানুষ, ইসলামপুর জামালপুরের, উনি আছেন সেখানে।
ওখান থেকে আমি সোজা চলে গেলাম রায়পুরা। রায়পুরা ওখানে যে সিদ্ধান্ত হলো যে আমাদের যুদ্ধে যেতে হবে, ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়া গেলাম, রাস্তা হেঁটে হেঁটেই গেলাম ওখান থেকে ক্রস করে, কিছু রিক্সায় কিছু হেঁটে, এই হেঁটে হেঁটে যেয়ে তারপর আমরা আগরতলায় পৌঁছলাম। এবং আগরতলায় আমাদের থাকার ব্যবস্থা করলো ওখানকার কমিউনিস্ট পার্টি, সিপিআই, বিভিন্ন জায়গায় ব্যবস্থা করলো থাকার। তো ওখানে আমরা থাকছি। সেই অবস্থায় ওখানে আপনার এয়ারফোর্সের কয়জন আসলো, তারপর আমাদের জহির রায়হান সে আসলো, কিছুদিন থাকলো, খাওয়া দাওয়া করলো, তারপর ওখান থেকে ওনারা চলে গেলেন। ওখানে কি আপনারা কি ওখানে কি ট্রেনিং নিলেন? ট্রেনিং নিয়ে আবার ফেরত ট্রেনিং আসলেন? নিয়ে নেই, ট্রেনিং ওখানে নিয়ে নেই, ট্রেনিং তখনও আমাদের শুরু হয়নি। আচ্ছা, এখন ট্রেনিং তো অন্য আওয়ামী লীগের ওদের শুরু হয়েছে, কিন্তু আমাদের নিচ্ছে না, লেফটিস্ট বলে। বিশেষ করে ইন্ডিয়ান গভর্নমেন্ট তো তারা তখন নকশালিস্টদের সাথে বিরাট লড়াই হচ্ছে। কাজী বামপন্থীদের কোনো অবস্থায় ট্রেনিং দেওয়া, সেটা কংগ্রেসের মধ্যে তা লিডারশিপের মধ্যে বেশিরভাগই তখন চাই একটা পলিটিক্যাল অবস্থান। এরপরে তারপরে আমরা তো অনেক প্রাথমিক একটা ট্রেনিং এর ব্যবস্থা হলো। বিডিআর এর কয়জন ছিল, অফিসার ছিল, তারা আমাদের বর্দোয়ালি ক্যাম্পে আগরতলায় সেখানে ট্রেনিং এর ব্যবস্থা করলো, প্রাথমিক ট্রেনিং আর কি। ট্রেনিং এর পর তারপর আমরা কিছুদিন পরে একটা পর্যায়ে দেখা গেল যে মানে বাংলাদেশে গেরিলাদের অ্যাক্টিভিটিটা কমে গেছে। এটা তো একটা বিরাট প্রবলেম ক্রিয়েট করলো। এবং মুজিব বাহিনীও যুদ্ধে যেতে রাজি না। তাদের হচ্ছে জেনারেল ওবানের নেতৃত্বে, তো তাদের হচ্ছে যে পরবর্তীকালে যদি বামপন্থীরা কোনো আসার সম্ভাবনা হয় তাদেরকে ঠেকাবে। কাজে তারা তাজউদ্দিনের আন্ডারেও যেতে চায় না, আর কোনো অপারেশনও যেতে চায়। দুইটা অপারেশন করে দিল। তা আপনার তখন মানে আমি জানতে চাচ্ছি, তারপর বাংলাদেশে যখন গেরিলাটা যুদ্ধ, তারপর সোভিয়েত ইউনিয়নের কারণে এবং সিপিআই এর কারণে ইন্দিরা গান্ধীও তো একটা প্রোগ্রেসিভ চিন্তাধারার লোক ছিল। আর ডিপি ধর ছিলেন, যিনি রাশিয়াতে অ্যাম্বাসেডার ছিলেন, পরে ডিপি ধরের মানে নিজস্ব লোক হয়, ইন্দিরা গান্ধীর নিজস্ব লোক হয়। সেখানে ওনাদের ইনফ্লুয়েন্সে এই সিচুয়েশনে বামপন্থীদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করলো। ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, কৃষক সমিতি, ট্রেড ইউনিয়ন ব্যবস্থা করলো। এবং তখন এই দ্রুত ট্রেনিং দেওয়ার জন্য আমাদেরকে প্লেনে আসামের ওটা কি তেজপুরে নিয়ে গেল। ওখানে ট্রেনিং ক্যাম্প। আমি ছিলাম সেকেন্ড বেঞ্চে, আমার সঙ্গে 400 জনের ট্রেনিং ছিল। ওখানে আমি মানে চিফ ছিলাম সেই ট্রেনিংয়ে। এবং সেই ট্রেনিংয়ে আপনার আমার ডিপুটি ছিল এখন যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফিস ওসমান, ও আমার ডিপুটি ছিল আর কি। তো ওখানে আমাদের ট্রেনিং হলো, খুবই ভালো ট্রেনিং হলো। এবং আমাদের বহু রকম মেশিন গান, মর্টার, এক্সপ্লোসিভস, এগুলি সব, গ্রেনেড, এইসব নানান রকম ট্রেনিং আমাদেরকে দিল। আমাদের কতগুলি স্পেশাল ট্রেনিং হলো, জাঙ্গল স্কিম হলো, এগুলিতে গেলাম। এবং তারপরে ওখান থেকে আমাদেরকে নিয়ে এসে আমরা বাংলাদেশে আমাদেরকে আস্তে আস্তে ইন্ডাকশন করা হলো। তো ইন্ডাকশনের সময় আপনার ঢাকা চট্টগ্রাম ট্রাঙ্ক রোডে, ওখানে আপনার ওটাকে বলে কুমিল্লার জগন্নাথপুর ইয়ের ওখানে কাছে ক্রসিংয়ে, ফেনী থেকে 10 মাইল দূরে মাইলস্টোনের কাছে, ওখানে আমাদের ওটা অপারেশনটা লিড করছিল মানে ইন্ডাকশন ইটসেলফ ওয়াজ অ্যান অপারেশন। তো ওখানে ইয়াফেস লিড করছিল, আর সঙ্গে ছিল নিজামুদ্দিন আজাদ ছিল কামরুদ্দিন সাহেব যে অ্যাম্বাসেডার ছিল এবং বঙ্গবন্ধুর খুব ক্লোজ ছিলেন, তার ছেলে। তো তারা ওখানে ইন্ডাকশন করার সময় রাত্রে গভীর রাত, সেই গভীর রাত্রে 11ই নভেম্বর
গভীর রাত্রে ভেতরে ঢোকার সময় ওখানে হঠাৎ করে তারা অ্যাম্বুশ হয়ে যায় আর্মি এরিয়াতে, এবং সে অ্যাম্বুশে 9 জন মারা যায়। এবং ওরা সব চলে আসে তাড়াতাড়ি করে। তখন তো মানে ইচ থিওরি ছিল হিট অ্যান্ড রান, সঙ্গে সঙ্গে চলে আসছে তারা, এবং সবাই আর্মস সহ আসছে। একজন 2 দিন পরে, বাওয়ানির শ্রমিক মকবুল নাম, 2 দিন পরে আসে সম্পূর্ণ রঙ অবস্থা, কিন্তু রাইফেল হাতছাড়া করেনি, সে চলে আসছে। তা আমি ওই যারা ইনজিওর্ড ছিল তাদেরকে ওখানে ফিল্ড হসপিটাল আর্মির সেখানে রেখে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে ওখানে গেছি গাড়িতে করে, ওই ইন্ডিয়ান আর্মির ওরা নিয়ে গেছে, এবং সেখানে আমি তাদের সাথে কথাবার্তা বলি। ওরা খুব ইন্সপায়ার্ড হয় আমাদের এরা আর কি, আর আমাকে দেখতে সবাই আসে। আচ্ছা, আর ওখানকার আর্মি অফিসার আমাকে ডেকে বলে যে দেখো তোমাদের তো খুব ওয়েল ট্রেন্ড ছেলেপেলেরা, কেননা এরকম অ্যাম্বুশে তোমাদের প্রায় 80-90 জনের মতো লোক ছিল, তার মধ্যে মাত্র 9 জন মারা গেছে। এটা তো মানে এইসব ক্ষেত্রে সাধারণত 99% লোক মারা যায়, তো এটা তো তোমাদের একটা স্পেশালিটি। হ্যাঁ, ধন্যবাদ দিলাম। এরপরে আমি ফেরত এসে আবার গেলাম আর কি, ওই লাশ উদ্ধার করতে গেলাম, সেটাও পারলাম না, গোলাগুলি এসে আমার মাথার কাছ দিয়ে গুলি গেল। তারপর গেলাম ভেতরে যাওয়ার সময় ওই দিক দিয়ে প্রথমে হাঁটতে গেলাম ফেনীর যখন দখল হয় ওখানে আমি ছিলাম। আচ্ছা, ফেনীর দখলের সময় এবং চৌমোহনী দখলের সময়। লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, আমরা যুদ্ধ দিনের কথা শুনলাম, আমরা যুদ্ধ আপনারা করেছেন, সেই জনযুদ্ধে বাংলাদেশ আমরা একটা ভূখণ্ড পেয়েছি, আমরা এখন স্বাধীন বাংলাদেশ এখন 50 বছর অনেক দূর এগিয়ে গিয়েছে, যে জন্য আমরা বলছি যে অদম্য বাংলাদেশ। আপনি শুরুতে বলেছেন যে আমাদেরকে আসলে, যখন বঙ্গবন্ধু বলেছেন যে আমাদেরকে দাবায় রাখতে পারবে না, বাঙালিকে আসলে দাবায় রাখা যায় না। কিন্তু আপনি যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ গিয়েছিলেন, সেই স্বপ্নের কতটা অর্জন হয়েছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। এটা অনেক রকমের বিচার বিশ্লেষণ প্রয়োজন আছে। সেটা হচ্ছে, আমরা যে যুদ্ধটা শুরু করেছিলাম, সেই যুদ্ধের পিছনে তো কাহিনী কথা বলছে, সেটা বলা সংক্ষেপে না বললে অর্জনটা আমরা বুঝতে পারবো না। সেটা ছিল একটা নৈতিক যুদ্ধ। নৈতিক যুদ্ধটা হচ্ছে এই জন্য, পাকিস্তান রাষ্ট্রটা যখন ছিল তখন কিন্তু স্বাধীনই ছিলাম আমরা, কারণ 47 সালে ব্রিটিশ চলে যাওয়ার পরে স্বাধীন রাষ্ট্র হয়েছিল, কিন্তু সেই রাষ্ট্রটা প্রতিষ্ঠা হয়েছিল ধর্মভিত্তিক একটি রাষ্ট্র। এবং আমরা 23 বছরের শাসনে বুঝতে পেরেছি ধর্মভিত্তিক রাষ্ট্র আমাদেরকে স্বাধীনতার সুফল দিতে পারেনি। উপরন্তু আমাদের উপর কিছু অন্যায়ভাবে বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় ভাষা, বিজাতীয় অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, যার জন্য এই যুদ্ধটা বেসিক্যালি হয়েছিল বাঙালি জাতীয়তা ভিত্তিক একটি নতুন রাষ্ট্র। তো সেটাই যদি আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল যে বাঙালি জাতীয়তা ভিত্তিক একটি রাষ্ট্র করতে হবে, এবং যেটা শুরু হয়েছে, মঞ্জুর ভাই একটু টাচ করেছে, সেটা হচ্ছে 1948 সালের বাংলা ভাষার যে আন্দোলন, সেখান থেকে কিন্তু উৎপত্তি, এবং সেখানে যে বীজ অঙ্কুর হয়েছে সেটা ক্রমান্বয়ে হতে 1970-এর নির্বাচন, পরবর্তীতে 1971। তো সেই লক্ষ্যে বলতে গেলে প্রথম যে প্রাপ্তি, সেটা হচ্ছে আজকে যে আমরা বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ হচ্ছে প্রথম বিজয়। এই বাংলাদেশ না হলে আজকে যা কিছু হচ্ছে তার কিছুই হতো না। দ্বিতীয় যেটা, বিশ্বব্যাপী যে আজকে পরিচিতি, আমি তো মনে করি বাঙালি জাতির ইতিহাসে এই যে স্বীকৃতিটা, এটা কোনো সময় ছিল না, এবং বাঙালি জাতি হিসাবে কেউ কোনোদিন স্বীকার করেনি। এই প্রথমবার পৃথিবীর ইতিহাসে আমরা নাম লেখাতে পেরেছি যে বাঙালি একটা জাতি। শুধু তাই নয়, বাঙালি জাতিটা স্বাধীনতা অর্জন করেছে, আমাদেরকে কেউ দিয়ে যায়নি, আমরা যুদ্ধ করে সেটা অর্জন করেছি। তো প্রথম অর্জন আমি যেটা বলবো, আমাদের লক্ষ্য যেটা, উদ্দেশ্য যেটা নিয়েছিল, একটি বাঙালি জাতীয়তা ভিত্তিক একটি আদর্শ রাষ্ট্র গঠন করা,
যেখানে আরো অনেক কিছু আছে, সাম্য, সব কিছু মিলে গণতন্ত্রের কথা বলেছি, সমাজতন্ত্রের কথা বলেছি, তারপর ধর্ম নিরপেক্ষতার কথা বলেছি। তো সেই সব মতো ক্ষেত্রে যদি আমরা একটা একটা করে বিশ্লেষণ করি, সেখানে যদি আমি গণতন্ত্রের কথা বলি, হ্যাঁ আমরা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালিত হচ্ছি। মাঝখানে দুইবার আমাদের সামরিক শাসনের কারণে আমরা পিছিয়ে গেছি, পরবর্তীতে আমরা আবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। কিন্তু এই গণতন্ত্রে আমার একটা সীমাবদ্ধতা আমি বলবো, সেই সীমাবদ্ধতা হচ্ছে জনগণের যে অংশগ্রহণমূলক যে গণতন্ত্র, সেটা মতে আমরা এখনও অর্জন করতে পারিনি, সেটা আমাদেরকে অর্জন করতে হবে। তারপরে যে কথা ছিল যে সমাজতন্ত্রের মাধ্যমে পাকিস্তানের যে 22 পরিবারের অর্থনৈতিক শোষণ, সেটার থেকে মুক্তি। আমরা 22 পরিবার থেকে মুক্ত হয়েছে, কিন্তু এখন 2200 পরিবার হয়েছে, এবং সেই 2200 পরিবার আর বাকি জনগণের মধ্যে ধনী দরিদ্রের যে বৈষম্য, এটা ক্রমান্বয়ে বাড়ছে। আমি অবশ্যই স্বীকার করি বাংলাদেশের কোনো মানুষ এখন খালি পায়ে হাঁটে না, গেঞ্জি ছাড়া নাই, বা লুঙ্গির জায়গায় এখন জিন্স পরতেছে, এটা একটা উন্নতি। কিন্তু কথা হলো ধনী দরিদ্রের বৈষম্য, যেটা বঙ্গবন্ধু সবসময় বলেছিলেন, যে অর্থনৈতিক সাম্য যতক্ষণ পর্যন্ত না আসবে তখন বাংলার মানুষের মুক্তি হবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বলতে চাই, সেটা ছিল ধর্মভিত্তিক রাষ্ট্রের পরিবর্তে একটা সাংস্কৃতিক রাষ্ট্র আমরা গঠন করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য বিষয়, 75-এর বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হওয়ার পরে সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রটার চরিত্র ভিন্নমুখী নয়, একেবারে বিপরীতমুখী হয়ে গেছে। যেমন ধরেন, আমাদের রাষ্ট্রধর্ম আমরা ইসলাম করলাম, আমাদের সংবিধানের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম দিলাম। এগুলি কিন্তু একটি বিশেষ ধর্ম, অর্থাৎ আমার যে ধর্ম ইসলাম ধর্মের প্রতীক। কিন্তু বাংলাদেশে তো অন্যান্য ধর্মাবলম্বী আছে। আমরা তো ইসলামিক রিপাবলিক বলি নেই, আমরা এখনও বলতেছি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা বড় ধরনের কি বলবো স্খলন, যে আমাদের নীতি যেটা ছিল সেখান থেকে। বাকি যেটা বলতে চাই, আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, এটা আজকে বোধহয় পৃথিবীতে সকলেই স্বীকার করেছে যে যেই দেশের ভবিষ্যৎ ছিল না বলে ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল, সেই ব্যাচ শুধুমাত্র ঘুরে দাঁড়ায়নি, ঘুরে দাঁড়িয়ে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে আমরা গিয়েছি। আমাদের অবকাঠামোগত যদি আপনি যে কোনো দিন যে কোনো সময়ে বাংলাদেশের রাজধানী থেকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি পৌঁছাতে পারবেন, সে বিমানে হোক, রেলে হোক, পথে হোক, নৌকায় হোক, যেভাবে হোক সেভাবে। তো এই যে একটা উন্নয়ন, দেখেন আজকে পৃথিবীতে জাতিসংঘ বাংলাদেশকে পৃথিবীব্যাপী শান্তি রক্ষায় একটি অগ্রগণ্য দেশ হিসেবে গণ্য করে। এটা কি বাংলাদেশের জন্য অর্জন না? অবশ্যই বড় অর্জন। শুধু অর্জন নয়, এটা হচ্ছে আমাদের জন্য একটা সম্মান ও গৌরবের। আপনি হয়তো জানেন, সিয়েরা লিওনের প্রেসিডেন্ট বাংলাদেশ পর্যন্ত ভ্রমণ করেছে শুধুমাত্র একটা কথা বলার জন্য, যে আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ আমাদের দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য। তো সেরকমের গৌরব আমাদের কাছে আছে। মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকবার বলেছেন, জাতিসংঘে যখনই গিয়েছেন, ওনাদের আলোচনায় প্রথম বিষয় ছিল জাতিসংঘের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়ার জন্য। আজকে আমাদের যে কর্মী বাহিনী, আমি বলবো যে প্রফেশনাল, পৃথিবীর যে কোনো উন্নত দেশে যান সেখানে আপনি আমাদের প্রফেশনাল পাবেন, বাঙালি সেখানে কাজ করতেছে। আমাদের শ্রমিকরা বিরাট অংশে মধ্যপ্রাচ্য বলেন, মালয়েশিয়া বলেন, জাপান বলেন, অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় কাজ করতেছে। তো এগুলি সব কিছুই আমাদের অনেক ক্ষেত্রে অর্জন আমাদের আছে। এখানে আমি যেটা একটা জিনিসের কথা বলবো, আমাদের উন্নতি, অগ্রগতি, সামনের দিকে অগ্রসর হওয়া সব কিছুই প্রশংসনীয়, কিন্তু সেখানে একটা জিনিসের ঘাটতি আছে। সেটা হচ্ছে আমরা যে আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ শুরু করলাম, সেখান থেকে আমরা সরে আসছি, সেটা হচ্ছে সামাজিক মূল্যবোধ এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয়। সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে, নৈতিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে। মঞ্জু ভাই একটু আগে বললো, উনি তো সিভিলিয়ান ছিলেন, উনি একজন ওয়ার্কারের নেতা ছিলেন, সেখান থেকে উনি সশস্ত্র যুদ্ধে গেলেন। তাহলে কি মোটিভেশন ছিল, কি উদ্দেশ্য নিয়ে গেলেন?
তো সেখানে তো কথা ছিল আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। সেখানে আমরা এখন অনেক দূর পিছিয়ে আছি। যে আমরা আপনার কাছে আবার আসবো, এখন একটু মঞ্জুর হাসান খান, আপনি সেই যে যেমন বলেন যে বেসামরিক সাধারণ মানুষ হিসাবে, শ্রমিক নেতা হিসাবে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে গিয়েছেন এবং সেই সময় থেকেই আপনি সাধারণ মানুষ, শ্রমিক, জনগণ সবার উন্নয়নের জন্য রাজনীতি করে আসছেন মুক্তিযুদ্ধে করার পর। এই যে স্বপ্ন আপনি দেখেছিলেন, আমরা এগিয়েছি, আমাদের শিশু মৃত্যু হার কমেছে, মাতৃ মৃত্যু হার কমেছে, আমাদের দারিদ্র হার কমেছে, আমাদের শিক্ষা বিস্তার ঘটেছে, আমাদের অবকাঠামো চোখে পড়ার মতো, কিন্তু তারপরেও আপনার কি মনে হয় সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কি সঠিক পথে আছি কিনা? আমাদের সংগ্রাম তো স্বাধীনতার সংগ্রাম ছিল বটে, একই সঙ্গে এটার মুক্তি সংগ্রামও ছিল, এবং সেই মুক্তি একমাত্র সমাজতন্ত্রের মাধ্যমেই সম্ভব। সেই সমাজতন্ত্র আমাদের আজকে রাষ্ট্রীয় আদর্শ হিসাবে গৃহীত হয়েছে। কিন্তু তারপরেও হারুন ভাই যেটা বললেন যে এখনও সমাজে বৈষম্য রয়ে গেছে, বরং বৈষম্য বাড়ছে। এটা একটা বড় সমস্যা, এটা সমাধান করা প্রয়োজন, এবং সেটার জন্য কতগুলি অর্থনৈতিক পদক্ষেপ নিতে হবে যাতে দারিদ্র্য দূরীকরণ সম্ভব হয় এবং এই বৈষম্যগুলি আমরা ধীরে ধীরে দূর করতে পারি। এবং এইখানে আমাদের অনেক সাফল্য আছে বাংলাদেশে। যেমন ধরেন, মুক্তিযুদ্ধের পরে আমাদের ব্রিজ ভেঙে গেছিল, সেগুলি মেরামত করা, যাতায়াতের ব্যবস্থা করা, রাস্তাগুলি বড় করা, এখন তো মেট্রো রেল হচ্ছে। তারপর ধরেন মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, আপনার মানে যমুনা সেতু হচ্ছে, বললেন যমুনা সেতু হয়েছে, এখন অবকাঠামো তো অনেক দেখার মতো উন্নয়ন হয়েছে। যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, এটা একটা বড় ঘটনা। তারপর বঙ্গবন্ধুর হত্যাকারীদের আমরা বিচার করেছি, সেটাও একটা বড় ঘটনা। এইগুলি অনেক সাফল্য আছে। আমাদের এখানে 2বার মার্শাল ল হয়েছে, কিন্তু তারপরেও আমরা কিন্তু পরবর্তীকালে আবার আমরা গণতন্ত্রে ফিরে এসেছি এবং গণতন্ত্র এগিয়ে গেছে, এবং শেখ হাসিনা এখানে একটা ভূমিকা ছিল, আমাদের কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল পার্টি, অন্যান্য বামপন্থী দল, তাদের একটা ভূমিকা ছিল। সেই ভূমিকার মধ্যে দিয়ে গণতন্ত্র এগিয়ে গেছে। কিন্তু এখন এসে একটা ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে আমরা পড়ে গেছি, এবং এটা আমি মনে করি একটা মানে সিভিয়ার পলিটিক্যাল ক্রাইসিস। সেটা হচ্ছে ভোটারবিহীন নির্বাচন। এই যে পরপর 2টা ভোটারবিহীন নির্বাচন হলো, এটার ফলে কিন্তু গভর্নমেন্টের মানে জনগণ থেকে একটা বিচ্ছিন্নতা এটা বৃদ্ধি পেয়েছে, এবং এই বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে বিদেশি শক্তিগুলি নানান রকম চাপ প্রয়োগ করছে। এটা আমরা একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি। এইটা আমাদের সার্বভৌমত্বকে এখন বিপন্ন করে তুলবে। এখন সামনে নির্বাচন, নতুন নাকি নির্বাচন কমিশন হবে, সেটা কতখানি গ্রহণযোগ্য হবে বিরোধী দলের কাছে আমি জানি না। কিন্তু আজকে আমার অনুরোধ বর্তমান সরকারের কাছে যে একটা নির্বাচন কমিশন সেটাকে যাতে মানে গ্রহণযোগ্য করা হয়, সেভাবে প্রত্যেকের মতামত নিয়ে এই নির্বাচন কমিশনটা গঠন করা দরকার, এবং একই সাথে নির্বাচন যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সেটার ব্যবস্থা করার। আমি অবাক হয়ে যাই যে গত 2-3 টার্মে কী কারণে জবরদস্তি এইভাবে ভোটারবিহীন নির্বাচন করা হলো। যদি ফেয়ার ইলেকশন হলো, 30 জন জিতত, 40 জন জিতত, 50 জন জিতত, তাতে সরকারের কি যায় আসে? বঙ্গবন্ধুর সময়ও যখন 1973 নির্বাচন হলো, সেই নির্বাচনে মওদুদ সাহেবের একটা হিসাব আছে। উনি বলেছিলেন যে 19 জন বিরোধী দল থেকে নির্বাচিত হইতে পারত। তো 19 জন বিরোধী দল কি করতো সেই সময়? এগুলি মানে বড় বড় ব্লান্ডার হয়েছে আর কি। এবং এটা এখন বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের মধ্যে একটা ঘুণ সৃষ্টি করেছে, এবং সেই ঘুণের ফলে কিন্তু আমাদের রাষ্ট্রটা ঝরে পড়তে পারে। সেই কারণে আমি অনুরোধ করব, দাবি করব যে আমাদের এখানে একটা আগামীতে যাতে সুষ্ঠু নির্বাচন হয়, এবং সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রটাকেও রক্ষা করা হয়,
এবং দেশকেও যেন রক্ষা করা হয়। এই হচ্ছে এই ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। জি, এক মিনিট। এই ব্যাপারে জি, আপনি জনসম্পৃক্ততার কথা বলছেন। জনসম্মতি আমি বলতে চাই নির্বাচন কমিশন এবং সুষ্ঠু নির্বাচন। আমরা নির্বাচন কমিশনের উপর দায়িত্ব দিয়ে দিচ্ছে যে সুষ্ঠু নির্বাচন করবে, কিন্তু দায়িত্বটা নির্বাচন কমিশনও না। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন পরিচালনা করা। সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলের, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক দল যদি সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে ইলেকশন কমিশনের কোনো সাধ্য নাই তার পরিবর্তন করে। দ্বিতীয়ত, নির্বাচনের 3টা পার্ট, একটা হচ্ছে জনগণ, আরেকটা হচ্ছে নির্বাচন প্রার্থী, তৃতীয় হচ্ছে পরিচালনাকারী। তো নির্বাচন প্রার্থী এবং নির্বাচনে যে ভোট দেবেন এই দুইজন যদি বলে যে আমরা সুষ্ঠু নির্বাচন করব, নির্বাচন কমিশনের করার কিছুই নেই, কিছুই করতে পারবে না। কিন্তু আমাদের রাজনৈতিক দলের যে কর্মকাণ্ড, সেখানে আমি বড় করে বলতে চাই, কোনো রাজনৈতিক দল কোনো নীতি বা কর্মসূচি নিয়ে জনগণের কাছে যায় না। ওনারা যায় অমুকের ক্ষমতার থেকে হটাতে হবে, অমুকের ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত করতে হবে, অমুকে এটা অন্যায় করেছে। কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে, আপনি যদি বলেন যে আপনার নীতি কী হবে, আপনার অর্থনীতি কী হবে, আপনার সমাজনীতি কী হবে, আপনার ফরেন মিনিস্ট্রি কী হবে, সেটা নিয়ে কি কোনো রাজনৈতিক দল মাঠে আছে কি না বলেন? নাই। কিন্তু আপনি কি চাচ্ছেন? আপনি সরকার হটাতে চাচ্ছেন। কেন? আপনার পছন্দনীয় না। তো আপনার পছন্দ হোক বা না হোক, জনগণের পছন্দ যদি হয়, আপনাকে জনগণমুখী হতে হবে। আপনাকে সেনাবাহিনীর মুখাপেক্ষি হতে পারে না, আপনাকে কোনো কী বলে ক্যাডারের মুখাপেক্ষি। কিন্তু আমাদের কোনো রাজনৈতিক দল, আমি মঞ্জুর ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, উনি অনেক বয়স্ক মানুষ, উনি অনেক দিন করেছে, কিন্তু জনগণের কাছে যাওয়ার মতো কোনো রাজনৈতিক দল নাই। তো যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলের সিদ্ধান্ত না হবে, রাজনৈতিক সিদ্ধান্ত না হবে যে আমরা সুষ্ঠু নির্বাচন করব, নির্বাচন কমিশন কোনো অবস্থাতেই এই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। জি, অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট জেনারেল ভানুর রশিদ, বীর প্রতীক এবং বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হাসান খান। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যুদ্ধজীবনের কথা বলেছেন, আপনাদের প্রত্যাশার কথা বলেছেন, এবং যে বাংলাদেশের যে অর্জন, সে অর্জনের কথা বলেছেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে অদম্য বাংলাদেশে 2জন বীর মুক্তিযোদ্ধার কাছে তাদের যে যুদ্ধদিনের কথা শুনলেন এবং তাদের প্রত্যাশার কথাও শুনলেন। আমরাও একই সুরে প্রত্যাশা করতে চাই যে বাংলাদেশের যে লক্ষ্য নিয়ে মুক্তিযোদ্ধারা বা বাংলাদেশের জনগণ যুদ্ধ করেছিল, সেদিকে বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে, অনেক অর্জন আছে। যেসব জায়গায় ঘাটতি রয়ে গিয়েছে, রাজনৈতিক সংস্কৃতি, একটা জনসম্পৃক্ত নির্বাচন, সেই যে এবং যে 22 পরিবার থেকে আমরা মুক্ত হয়েছে, কিন্তু 2200 পরিবারের হাতে এসে পড়েছি, যে আয় বৈষম্য, যে নীতিহীনতা, এর থেকে আমরা রক্ষা চাই বা রক্ষা পাওয়া প্রত্যাশা করি। আগামী দিনে সেই প্রত্যাশা রেখে শেষ করছি অদম্য বাংলাদেশ। ভালো থাকবেন।